সেদিন আমি খুব মাইন্ড করছিলাম, আজকে সেটার প্রতিশোধ নিতে আসছি। একটা অ্যাডাল্ট মানুষকে কি এভাবে করে বন্দি করা যায়? আমরা অতটুকু রেসপেক্ট দিতে চাই আপনাদেরকে, সেটা আসলে বৃহদর্থে আর্ট কালচারের জন্য করতে চায়। শাহরুখ খান আপনার বাড়িতে আসছে আপনার সাথে ডিনার করার জন্য, বা আপনি যাচ্ছেন তার সাথে। আমাদের বাসায় একটা ব্যালকনির মতো আছে শাহরুখ খানের বাসার আদলে বানানো। এটা তো সত্যি কথা, শাহরুখ খানকে আপনি ভালোবাসেন। তো আমার কথা হচ্ছে ভাই, নাম দেওয়ার দরকার কি? আপনি অভিনয় করেন। সাচ্চু ভাই দোষ দিল ডিরেক্টরদের, আমি দোষ দিলাম যারা শাকিব খানের পর নায়ক আছে তাদের। আরেকটু অন্য টপিকে চলে যাই, সে টপিকটা একটু অন্য ধরনের করো, সেটার তোমাকে আমি এটার দায়িত্ব দিই যে শুরুটা এমন হতে পারে যে ধরো তুমি একটা ছন্দ ছেড়ে দাও যেটা উনি ক্যাচ করবে, সেটা উনি আবার একটা কথা বলবে, সেটার থেকে শেষ অক্ষরটা নিয়ে আমি কথা বলবো। তুমি করো এই সমস্ত এক্সপেরিয়েন্স সবচেয়ে বেশি যারা আমি একটি কথা ছাড়ি, আমি যেই কথাটি বলবো সেই কথাটির শেষ শব্দটির সাথে মিলিয়ে আকাশ ভাইয়ের কথা একটা বলতে হবে, আকাশ ভাই যে শেষ শব্দটা বলবে সেটার সাথে তোমার বলতে হবে। আমি পৃথিবীতে যত লোক দেখেছি সাচ্চু ভাইয়ের মতো এত 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 খারাপ লোক দেখি নেই। আসলে আপনাকে শুরু করতে হবে নাই থেকে। নাই কথাটা বললেই যে নাই হয়ে যায় তাই না, কারণ সাচ্চু ভাই এত এত ভালো অভিনয় করে যে সবসময় সাচ্চু ভাইকে আমরা ভিলেন ক্যারেক্টারে দেখছি, ইভেন মুভিতে উনি ভিলেন ক্যারেক্টারে দেখছি। তো উনি এত এত ভালো ভালো সব ভালোই তো ভালো না, ভালোর উপরে অনেক কিছু আছে। উপরের ভালো, নিচের ভালো, মধ্যম ভালো, ফ্লোরের ভালো, এই লেভেলের ভালো, ওই লেভেলের ভালো, সব লেভেলের ভালো নিয়ে আমাদের আসলে থাকতে হবে। এবং আমরা চাই সব লেভেলের ভালোই আমাদের দেশের মানুষগুলো হোক, আমাদের দর্শকরা সেই লেভেলের ভালো থাকুক, যে লেভেলের ভালো থাকলে আসলে ভালো থাকা যায়। যায় যায় আসে কিংবা আসে যায়, যা কিছুই হোক না কেন দিন শেষে আকাশ ভাই ইজ দ্য বেস্ট। বেস্ট বেস্ট অ্যান্ড ওর্স্ট, আসলে কোনো বেস্ট এবং ওর্স্টের কোনো লেভেল নাই। আপনি যাকে ভালোবাসেন বা যাকে ভালো থাকতে দিতে চান সেই আপনার কাছে বেস্ট, আর যাকে পছন্দ করেন না সে ওর্স্ট। তো বেস্ট এবং ওর্স্টের থেকে ভালো থাকাটা জরুরি। জরুরি জরুরি সেটি আসলে জরুরি। ধরো যে এই যে একটা ভালো ব্যাগ থাকা জরুরি, একটা ভালো সানগ্লাস থাকা জরুরি, এরকম তিনজনে ম্যাচ করে সানগ্লাস পরে থাকাটা জরুরি, শোর নাম চশমা শো হওয়া জরুরি। জরুরি। সো আসলে যে মানুষের কমন সেন্স থাকা জরুরি, যেটি এত বেশি জরুরি, যেটি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সমাজ জীবনে সেটি কাজ করে। সেটা হচ্ছে জরুরি বিষয়টি যদি জরুরি করে বোঝা যায়, আসলে জরুরির সীমা কতটুকু, পরিসীমা কতটুকু, কতটুকু কতটুকু কার যোগ্যতা আছে তার চেয়ে এই সমাজ বেশি মূল্যায়ন করে তাকে কতটুকু কার পয়সা বেশি আছে। আছে আছে এবং নাই, দুইটার তফাৎ কিন্তু অনেক। আছে মানে হচ্ছে যে ওকে আপনার কাছে আছে, আর আমি চেষ্টা করলে এটা করতে পারতাম মানে আপনার কাছে নাই। কিন্তু মানুষ মানতে চায় না, বলে যে ওকে আমি আর একটু, আপনি ফার্স্ট হয়েছেন মানে আপনি ফার্স্ট গ্রেডটা, সাকিব আল হাসান 1 নম্বর, সে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1 নম্বর আছে, আর যদি সে খারাপ খেলে কি হয়ে যায়, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাই। তো আছে আর নাই পার্থক্য হচ্ছে যোজন যোজন দূর। দূর দূর বললে তো আর যাওয়া যায় না, মানুষ মানতেও পারে না। সেই দূর হচ্ছে 2 রকম দূর, একটা হচ্ছে দূর দূর যাও, আর একটা হচ্ছে দূর কথার দূর। এই দূরের দূরত্ব কতটা কাছাকাছি সেটা বুঝতে হবে। বুঝতে হবে। দর্শক, এই যে আমরা তালে তালে সুরে সুরে কথা বললাম, এই সুর মিলাতে গিয়ে কথার মূল মানে কি দাঁড়ালো এটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সেই কথাগুলো লিখবেন যে আপনারা কি বুঝলেন। এবার আসি আমাদের নেক্সট। না, এখানে একটা জিনিস আমি অ্যাড করি লিজেন্ডের সাথে, যে মানুষ আসলে অনেক কিছুই
চায়, চাওয়ার কিন্তু কোনো শেষ নাই। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি সবসময় যতগুলো শোতে গিয়েছি সবসময় একটা মানে টাইপের সেট করা থাকে যে আপনি কিভাবে এত টাকার মালিক হয়েছেন, আপনি কিভাবে কষ্ট করছেন, দিয়েছেন দ্যাট, এইটাই কিন্তু আমি লাস্ট 3-4 বছর ধরে দিয়ে আসছি। কিন্তু একটা মানে সেটে বসে দুজন লেজেন্ডারিরা এই টপিক নিয়ে কথা বলবে এটা কিন্তু আমি চিন্তা করি না। আমরা আসলে শুরু থেকেই, আপনি আসার আগে থেকে তো আমরা অনেকক্ষণ কথা বলছি, তো আমাদের এত কথার ভিতরে মানে আমরা ইনফর্মাল ছিলাম যে আমরা ঘরে বসে যেভাবে কথা বলি, আমরা দর্শককে চেয়েছি যে আমাদের সেই ঘরোয়া পরিবেশটা উপহার দিতে। কারণ আপনি সারা বিশ্বের সবচেয়ে আধুনিক উপস্থাপনা বলেন, অনুষ্ঠান বলেন, এখন হয় এভাবেই। আমি একটা জিনিস আপনাকে, আপনারা তো অনেকগুলো টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ ওটিটিতে এই উপস্থাপনা করেন, আমি একজনের উপস্থাপনাটা দেখি সবসময়, সেটা হচ্ছে কপিল শর্মা শো। রাইট। তো ও কখনোই আমি দেখি নাই যে ও চেয়ার কেন্দ্রিক উপস্থাপনা করে, ওর মতো করে কিন্তু করে। ও একবার ফ্লোরে বসতেছে, একবার নিচে ড্যান্স দিচ্ছে, একবার একজন নায়িকার পিঠে হাত দিচ্ছে, আবার নায়কের কলার ঠিক করে দিচ্ছে, আবার জুতা ওর ফিটাও ঠিক করে, মানে ওর প্রত্যেকটা জিনিসই কিন্তু উপস্থাপনার মধ্যে। কেউ কিন্তু কমপ্লেন করতেছে না, এই কাবিল তুমি ফ্লোরে কেন বসছো, তোমার থেকে তো নায়িকা ফর্মাল জায়গা থেকে বের হয়ে আসাটাই হচ্ছে উপস্থাপনাটাই। আপনি যেমন সুন্দর আজকে একটা পিলো সামনে নিয়ে, উপস্থাপনা হলো কি এরকম বলে রেডি 3, 2, 1 গো, এইভাবে দিয়ে আপনাকে বলতে হবে, টাকা থাকতে হবে, যেটা আমরাও করি। মনে করেন আমার একটা শো আছে যেটাতে আমিও আপনাকে গেস্ট হিসাবে নিয়ে এসেছিলাম, তো ওখানে খুব মানে ভিতরে আমার আপনার প্রথম উপস্থাপনা ছিল না? হ্যাঁ, প্রথম উপস্থাপনা ছিল। আমি অনেক কিছুর প্রথমের সাক্ষী। এবং মজার ব্যাপার হচ্ছে এটা অনেক মানুষ দেখছে, অনেক কমেন্ট করছে, কিন্তু আমরা ওইভাবে প্রচার করতে পারিনি সেটাই। তখন আমাদের এর সাউন্ডেরও কি একটা প্রবলেম ছিল। তো আমার স্যুটটাই পরা ছিলাম, আমি ভিতরে দেখি গেঞ্জিটা টি শার্টটা ভিজে গেছে, মানে ওনাকে প্রশ্ন করতে গিয়ে আজকে আমি কথাটা বললাম। কিন্তু আপনি অনেক কঠিন কঠিন প্রশ্ন করছেন। মানে শাস্ত্রীয় যদি আপনি দেখেন যে মানে ওনাকে প্রশ্ন করে, উনি সবসময় মানুষকে প্রশ্ন করে, তাই না, এবং কঠিন প্রশ্ন করে। তো আমার খুব হচ্ছিল যে আমি কি প্রশ্ন করবো আর কিউট, কিন্তু আমি একদম টপ টু বটম ওনার হিস্ট্রি থেকে ওনার উপরে আমি স্টাডিও করি নাই, কয়েকটা মুভি বা কি কি। আমি জাস্ট সেটে বসার 10 মিনিট আগে আমি জিজ্ঞেস করছিলাম, জয় ভাই আপনি কাঁচামরিচ কেন খান এত? তো উনি ট্রু কথাই তো বলছিল যে, এবং রাত্রে তো আপনারা দেখেছেন যে ডিনারে উনি কাঁচামরিচ খাচ্ছিলেন। তো উপস্থাপনাটা যারা করেন ওনাদেরকে অনেক ট্যালেন্ট হইতে হয়, এটা আমি স্যালুট করি। কারণ আপনাকে কথার এগনেস্টে আপনার ফেসের এক্সপ্রেশন দিতে হয়, ডিরেকশন ছাড়া, তাই না? তখন তো ডিরেক্টর থাকে না যে আকাশ মাথা কাত করো, পিছনে নাও, ডায়লগ দাও। ওখানে তো আপনি যা বলছেন আপনার এগনেস্টে ফেসের এক্সপ্রেশন আমাদেরকে ওইভাবেই দিতে হয়, হাসতে হয়, মন খারাপ করতে হয়, গালি শুনতে হয় ভিতরে ভিতরে। ওটা হচ্ছে আপনাদের বেস্ট। আমার কাছে মনে হয় যে আমি যদি প্লাস করি আপনার কথার সাথে একটা এক্সপেরিমেন্টের জায়গাটা করতে গেলে, আপনি ওই শোর কথা বললেন, আমাদের দেশেও কিন্তু বেশ কয়েকজন উপস্থাপক বিভিন্ন রকম করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে, বিভিন্ন রকমভাবে কথাও শুনেছে। আপনি যে শোরটা কথা বলেন সেই শোর আগে কিন্তু আমার জানা মতে জয় একটা শোতে এরকম ফ্লোরে বসে গিয়েছিল। হ্যাঁ, আমি ওইটার কথা বলতে চাচ্ছি। সেন্স অফ হিউমার, আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এটা নিয়ে অনেক কথা শুনেছি আমি। ওসমানের পায়ের নিচে কেন বসলাম, ঋতুপর্ণার পায়ের কাছে কেন বসলাম। এটা হয় কি, মানুষ যখন এটা করে কোনো না কোনো মানে শিল্প এমন একটা বিষয়, কোনো কোনো ব্যাপার যোগসূত্র হবেই সারা পৃথিবীতেই। দেখবেন যে মনে হয় এটা হয়তো প্রথম করেছে, না আসলে এটা কোনো না কোনোভাবে আগে হয়েছে, এবং কেউ না কেউ ওই প্রান্তে বা এই প্রান্তে সেই প্রান্তে হতে পারে। এখন যে পডকাস্টের যে জায়গাটা গেছে, সেই জায়গাটা যা হচ্ছে, বা এটিভি আকাশ বা এটিভি নিউ ইয়র্কের বা আমেরিকার যেই চ্যানেলটিতে যে কটা অনুষ্ঠান হচ্ছে, সেরকম জায়গায় এটি একটি অন্যরকম অনুষ্ঠান হবে বলে মনে হয়। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কারণ হচ্ছে গিয়ে দর্শক কিন্তু খুবই ইন্টারেস্টিং যা হয়ে গেছে, সেটা নিয়ে দর্শক ইন্টারেস্ট না, কি হবে, কি হতে পারে, বা এমন হলে এটা তো আগে তো দেখিনি, সেটা খুব পছন্দ করছে আজকাল। সো এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যেই জায়গাটাও যখন বললো যে যেইভাবে এগোবে, এবং এই যে চশমা শো,
এই চশমার একটা ব্যাখ্যা তো ওর কাছে নিশ্চয়ই আছে, নিশ্চয়ই অবশ্যই আমরা শেষে একটা ব্যাখ্যা দিব। দিবে সে চশমার ব্যাখ্যা দিলে সে দর্শক এটা না, আমরা একটা জিনিস চাই ছাচ্চু ভাই, সেটা হচ্ছে যে মানুষের হাসানোটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এবং জয় ভাই বা আপনারা যদি মানুষকে হাসান, আমি অনেক আমার টিভিতে যারা আছেন ওনাদেরকে বলি যে আপনি এমন প্রোগ্রাম বানাবেন না যেটা দেখে মানুষ কারণ মানুষের কাঁদার জন্য তো মানুষ সারাদিন ভরে দুঃখেই থাকে, তাই না? সকালে ঘুমের তো উঠা থেকে দুঃখ কষ্ট, ভাত নাই, চাল নাই, বাজার নাই, টাকা নাই, যারা বড় লোক তাদের সমস্যা, ঘুমাইতে চায়। আমি নিজেও কেন হাসির শো গুলো, কাপিল শর্মা শোটা আমি নিয়মিত কেন দেখি, যে ওর কাছে কোনো কিছু নাই, হাইড এন্ড সিক নাই, বা ও কোনো স্ক্রিপ্টেড কাজ করে না, যা মনে আসে বলে দেয়। এখন আমরা একদম তো দর্শককে তো বোর করা যাবে না, সো আরেকটা খেলা একটু খেলবো, ছোট্ট, খুবই কমন, আমরা ছোটবেলায় খেলছি। তিনজন মানুষ আছি, ওনার কানে আমি কিছু কথা বলবো, উনি সেই কথাটা তোমার কানে বলবে। এখন উনি কথা বলতে গিয়ে ওনার মতো করে বলবে, সেটা বলতে গিয়ে আমার কথার মানেটা পরিবর্তন হয়েও যেতে পারে, ওনাকে ইচ্ছাকৃত পরিবর্তন করতে আমি বলবো না, আমার কথাটা ওনার ভাষায় উনি তোমাকে বলবে, ওই কথাটা শুনে আবার তুমি মূল কথাটা আমাকে বলবা। প্রথম কথাটার থেকে শেষের 3 রাউন্ডের পরে কথাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আমরা একটু খোঁজার চেষ্টা করব। যে আমরা আসলে বলি না যে মানুষের মূল কথা যেটা, সেটার থেকে কান কথা ঘুরে ওই কথাটা কোথায় দাঁড়ায়। ছোট্ট একটা স্টুডিওতে 3 জন মাত্র পুরুষ, মহিলাও নাই, সেইখানে কি অরিজিনাল কথা অরিজিনাল থাকে কিনা সেটা একটু দেখতে চাই, দর্শককেও, এটা বিরাট কথা, দর্শককেও দেখাতে চাই। সো এখানে শুধু একটাই আমরা কমন জিনিস দর্শককে বলে রাখছি, যে কথা চেঞ্জ আমরা কেউ করব না, আমি যেভাবে বলবো আকাশ ভাই সেই কথাটা তার মতো করে ব্যাখ্যাটা সাচ্চু ভাইকে বলবে, এবং সাচ্চু ভাই আবার তার ব্যাখ্যাটা সাজানো না, তার মতো করে আমাকে বলবে, নিজের মতো করে, খালি কথাটা তার পিক করবা, বাট ব্যাখ্যাটা আমাকে তোমার মতো করে করবা, আমি যা বলবো কানে কানে বলবো। জি সাচ্চু ভাই, আমি আসতে হবে, অসুবিধা কানে কানে, অসুবিধা নেই। Oh my God. লাস্ট আমি শুনে এবার দর্শককে আমি বলে দিই, লাস্ট প্রিয় দর্শক, সাচ্চু ভাইয়ের কাছ থেকে যা শুনেছি, কথাটা তো আমি শুরু করছি, আমি বলছি আপনাদেরকে যে আমি বলবো, উনি ওনার মতো বলবে, উনি আমাকে বলছে, আপনি যেটা বলছেন ওটা তো রেকর্ডিং আছে। হ্যাঁ আছে তো। এখন আমি আপনাদেরকে সব কথা বলছি যে কি আমি বলছিলাম আর আমি কি শুনলাম। আমি বলছিলাম আকাশ ভাইকে যে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করতে চায় সে আসলে বাস খায়। এই কথাটা সাচ্চু ভাইকে উনি কি বলছে জানি না, আমি আবার আসছে আবার কথা বলছি, এটা আমি লাস্টে শুনছি সাচ্চু ভাই আমাকে বলতেছে সব মানুষই ডায়াবেটিক্স হলে মিষ্টি খায়। বলেন না না, এবার আপনারা বলেন যে 3 জন মানুষ 2টা রাউন্ড চলে আসলো, একটা কথা যেটা অরিজিনাল ছিল সেটা কোথায় গিয়ে আটকাইলো? তাহলে এই 18 কোটির বাংলাদেশে কিংবা এত কোটি কোটি লোকের পৃথিবীতে কথাকে কিভাবে আমরা ধরে রাখবো? যা বলতে চাই, যা বোঝাতে চাই, আসলে আদৌ কি তা মানুষের কাছে আমরা কেউ বোঝাতে পারি? আমার প্রশ্ন, আসলে কি পারি? না, আপনি যে একটা কথা বলছিলেন যে $3.5 লাখ দিয়ে আপনি শাহরুখ খানের বাসায় আনতে চান, এই কথাটাই দেখবেন অনেক ভাবে মডিফাই হয়ে কালকে নিউজ হবে। এটা আপনি ধরে রাখেন যে শাহরিয়ার নেজিম জয়ের কাছ থেকে জানা গেল আকাশ রহমান $3.5 লাখ দিয়ে শাহরুখ খানের বাসায় আনছে, ঠিক আছে? আসলে কিন্তু এরকম কিছু না, কিন্তু কথাটা আপনার এইভাবেই হবে। ওকে, তাহলে আরেকটা অপপ্রচার করে যাই, যা শুনছি যে আমরা এরকমও শুনি যে বড় বড় তারকা যারা নিউ ইয়র্কে আসে তারা আপনার বাসায় ইনভাইটেশনে আসে এবং আপনার কাছে তাদের একটা প্রত্যাশা বিভিন্ন ধরনের থাকে, কারো সিনেমা বানানোর, কারো নাটক বানানোর, কারো প্রোগ্রাম করার। আপনি দিন শেষে
সবাইকে আশ্বাস দেন, কিন্তু আসলে কাজটা করেন না, $2000 গিফট করে বিদায় দিয়ে দেন। এরকম কিছু না, এটা না। আমি যদি আমার ওয়াইফ একটা কথা বলে ঈশা রহমান, যে আমি যদি কোনো কমিট করি, এটা যদি আমার বাড়ি বিক্রি করে দেওয়া লাগে, এটা নাকি আমি দিয়ে দেই। বাহ, সো ইউ আর এ ম্যান অফ কমিটমেন্ট। আমি কমিটমেন্ট করলে পরে আমার যত লস হোক, লস হচ্ছে মেইন কথা, আপনি যেন না বলতে পারেন যে আকাশ ভাই আমারে বলছিলেন একটা ক্যামেরা কিনে দিবেন কিন্তু দেয়নি, এটা যেন নাই। আমি ক্যামেরাটা আকাশ ভাই নিঃস্বার্থভাবে আপনাকে দিয়ে দিই। আপনি গত 1 বছরে আমি আপনাকে যা দেখলাম, আপনি প্রচুর নিজেকে সময় দিচ্ছেন, যে আপনি নিজে সুদর্শন হওয়ার জন্য ডায়েট করা থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে আপনার ভিতরে একটা ব্যাপক যুবক বসবাস করা শুরু করছে। এটা উল্টাটা হইতে পারতো, কাজের চাপে, আমেরিকান পলিটিক্সের চাপে আপনি বৃদ্ধ হয়ে যেতে পারতেন, আপনি ইয়াং হয়েছেন। সেটা নিয়ে আমার একটু হিংসা নাই, কিন্তু কালকে একটা ফেরারি গাড়ি দেখলাম আপনার বাসায়, লাল রঙের। এটা তো আসলে প্রেমে না পড়লে কেউ কিনে না, আপনি এটা হঠাৎ করে কিনলেন কেন? দর্শক একটা জিনিস জানে যে যারা আমার সাথে মিশছে বা আমাকে জানে যে আমার যেটা পছন্দ হয় ওইটা আমি করে ফেলি, এবং এই ঈশা রহমান এটা খুব সাপোর্ট থাকে যে তোমার এটা ভাল লাগছে। আমি অনেক দিন ধরে ওইটা নিয়ে ওরে বুঝাই, মডিফাই করি, ওর কানের কাছে অন্য অ্যাঙ্গেলে, যেমন আমরা এক কথা বললাম ঘুরা হয়ে গেল আপনার মিষ্টি খাওয়ার কথা, তোকে আমি বুঝাইতেই থাকি যে এইটা আসলে এই দিয়েছেন। তো একসময় বিরক্ত হয়ে বলে তোমার কি ওই গাড়ি কিনতে চাও তুমি? না, এত টাকা এখন কিভাবে খরচ করবো, 5.5 লাখ 6 লাখ ডলার। তোমার মাথায় যেহেতু ঢুকছে তুমি এটা করেই ছাড়বা, তো বেটার তুমি করে ফেলো। তারপরে উপরওয়ালা তোমারে যেটা আপনার ওয়াইফের মতো এমন একজন ওয়াইফ সবার ওয়াইফ হইলে পরে পৃথিবীটা সহজে যেত। ওর মধ্যে কোনো ইয়া নাই। আমার ধারণা, ধরেন আপনি যদি আবদার করে আলিয়া ভাটকে পছন্দ করে বিয়েও করতে চান, কিংবা বাংলাদেশের কোন নায়িকাকে পছন্দ করে ভাবির কানের কাছে ঘ্যান ঘ্যান করেন, আমার উনি এতটাই উদার, উনি বলবে যে আকাশ তুমি যেহেতু পছন্দ করে ফেলাইছো, বেটার তুমি বিয়ে করে ফেলাও। নাকি এই জায়গায় রেস্ট্রিকশন আছে? একটা জায়গায় আছে মনে হয়, নাকি নাই? ও একটা জিনিস জানে এবং বিশ্বাস করে যে আকাশ রহমানের এই বাজে এক্সকিউজ মি, দেখেন মানুষজন মিথ্যা কথা বলে, মানুষ কিন্তু কাশে কাশে না। সত্যি কথা, আপনি এখন মানে হয় কথা ঘুরে ফেলান, কথা ঘুরানো না, মিথ্যা বললে কিন্তু কাশবেন আপনি, যতবার মিথ্যা বলবেন। মিথ্যা না, এটা হলো আমার ট্রু স্টোরি বলতেছি, যে ও আপনি যদি যা বলেন যে আকাশ ভাইকে দেখলাম একটা মেয়েকে নিয়ে এসে বিচে গেছে, ঠিক আছে, ও বলবে যে ওর মনে হয় এখন কোন একটা কাজ আছে ওইখানে ও বেঁচে গেছে, কিন্তু মেয়ের কথাটা বললে পরে ও কখনো বিশ্বাস করবে না। মানে এটা আমি কোনো বুঝলাম না, একটা পুরুষ লোক একটা মহিলার সাথে ঘুরবে? না 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 না, ওই যে ওই কারণে খারাপ সেন্সে যদি বলেন যে ও আচ্ছা আপনি এটা রাইখে, মানে আপনি একেবারে ওনার কাছে আমি আপনাকে একটা শপথ করছেন যে আপনি কোনো মেয়ে দিকে তাকাবেন না, ঘুরবেন না? তাকাচ্ছি, ঘুরতেছি বা এইটা না, কিন্তু আমার ওই মৌসুমী আপার সাথে, নায়িকা মৌসুমীর সাথে যে নাটক করছেন, আমি সে নাটকটা দেখছি। কারণ ছাড়া 3 বার তারে ধরছেন, আমি বেশি বলবো না, আমি নিজে আমাকে বলছে কারণ ছাড়া 3 বার ধরছেন, এইভাবে ধরেন আপনি। উনি বলছে ধরছেন কারণ ছাড়া 3 বার ধরছেন। ও একটা দুষ্টু ছিল, আপনি এটা কথা উত্তর দিন না, অনেক পানি খান। সিনিয়র জুনিয়র বিষয় না, ভালো লাগে যায় না। আমার নিজেরই মৌসুমী আপাকে ভালো লাগছে ছোটবেলায়। না আপনার, আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি, বলেন। সেটা হচ্ছে যে নিউ ইয়র্কের এক ভদ্রমহিলা বলবো না, বদ মহিলা, সে ফেসবুকে একটা লিখছিল যে আকাশ রহমান থেকে দূরে থাকুন, ও 4টে বিয়ে করছে লিখছিল। আমার 4টা পর্যন্ত সুন্নত। হ্যাঁ, আমার অপোজিট পার্টি, মানে আমার বিজনেসের অপোজিট পার্টি, মানে আমার সেম হোম কেয়ার বিজনেস করে ওই মহিলা নিউ জার্সিতে থাকে, এবং এখানে তো আমার বউ আবার নিজ দিয়ে কমেন্টসে লিখে দিয়েছিল যে আই এম proud of my husband that he can handle 4 women together. If you need my husband, call me. I will send him to your house. পরের দিন মানে তখনই ওই মহিলা ওই পোস্টার ডিলিট করে দিছে। বাহ, একজন, এটা তো বিরাট একটা উদার। না, অনেকেই চিন্তা করতে, এই তুমি কোথায় বিয়ে করছো? সে আবার এই যে
বাংলাদেশে একটা মডেল ছিল না, এখন এখানে থাকে, নামটা মোনালিসা? পিয়া বিএফাসা। তো পিয়া বিএফাসা তো আমাদের একটা কোম্পানির মডেলিং করছিল এখানে। তো ওর সাথে আমার একটা ছবি ছিল, যে আমরা একটা লাগোডিয়া মেরিটে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ও মনে হয় উপস্থাপনা করতেছিল, তো আমাকে ডাকছে এরকম, আকাশ ভাই এখন অ্যাওয়ার্ড দেওয়া হবে, তো হাত আগায় দিছে, আমি উঠবো, হাত ধরা না, এই ছবিটাই সে ওই ইয়াতে দিয়ে দিছে। ওই মহিলা তো একটু গাধা, যে এটা পিয়া বিভাষা স্টেজে সবাই তো দেখবে, স্টেজের পিছন থেকে লোকজন সরে দিয়ে দিছে। তো আপনি এই জিনিসগুলো বলে আমার বউয়ের কাছে কোনো ইয়ে করতে হবে, লাভ হবে না। অন্য কিছু বলেন, সে শুনবে। এই যে আঙ্গুল দেখে তো সাচ্চু ভাই, 4টা আঙ্গুল খোলো সবাই, এবার একসাথে করো আঙ্গুল, এইটা করো, পারছো? আচ্ছা, এটা এইভাবে দেখাও দর্শককে। দর্শক, এই যে আমরা এই সিগনেচারটা আপনাদের আজকে দেখালাম, এই সিগনেচারটার মানে হচ্ছে যে আমরা আপনাদের জন্য এরপর আরো অনেক ইন্টারেস্টিং কাজ এটিভিতে নিয়ে আসব, এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হলাম। আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম। এই গল্পটা আপনারা পছন্দ করে থাকলে আমাদের 2nd এপিসোড, 3rd এপিসোড এবং এরপর একের পর এক কাজ আপনাদের সামনে আসবে। ডিপেন্ডস করে আপনারা পছন্দ করছেন কিনা, এবং ভবিষ্যতে আমরা এই অনুষ্ঠানে আরো অতিথি এবং টেলিফোনে আমাদের পিছনে স্ক্রিনে আমরা অনেক গেস্টকে সংযুক্ত করব, যেন আমরা অনেকে মিলে একসাথে আড্ডা দিতে পারি। এবং এই আড্ডা কোনো ফর্মাল আড্ডা হবে না, এই আড্ডা হবে ইনফর্মাল, ঘরের ড্রয়িং রুমে বসে যেভাবে আড্ডা দিই। ওকে, তো এই জিনিসগুলো তো আপনার কন্টিনিউশনই থাকবে। আজকে আমাকে আপনাদেরকে একটু বিদায় দিতে হবে আমাকে, কারণ মানে আসলে বিদায়টা আমরা নিব আপনার কাছ থেকে, কারণ স্টুডিও আপনার, আমাকেই দিতে, কারণ আমার ওয়াইফকে নিয়ে। তাহলে আমরা 3 জনের দর্শকের কাছ থেকে একসাথে বিদায় নিব। তবে বিদায়ের আগে আমি কি চশমাটা খুলি? না, চশমাটা কেন খুলবো না বলতেছি। শোটার নাম চশমা শো। চশমা শো এই কারণে যে অনেক সময় খালি চোখে আমরা সব কিছু দেখি, কিন্তু দেখে আমরা ফিল্টার করে ফেলি, কারণ আমরা জানি যা কিছু দেখি তা বলতে হয় না। আর অনেক সময় চশমা পরে থাকলে মানুষ মনে করে যে চশমা হচ্ছে ফিল্টার, কিন্তু আসলে চশমা ফিল্টার না। চশমাতে সব দেখা যায়, এবং চশমা দিয়ে যা দেখা যায় তা মুখ দিয়ে বলা যায়, এবং চশমা পরলে চেহারার ভিতরে একটা অন্য গেট আপ আসে। সেই সব কিছু মিলিয়ে এই সস্তা শোটার নাম চশমা শো রেখে দিলাম। আপনারা কি একমত? অবশ্যই, নামটা অনেক সুন্দর, চশমা শো, সস্তা শো। যারা যে কথা বলবে চশমা বলবে, কারণ আপনারা যে গালিটা দিতেন সেই গালিটা আমরাই দিয়ে দিলাম, আমাদের শোকে আমরা সস্তা বলে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। এটিভি ইউএসএ তে শহীদুল আলম সাচ্চু, আমি শাহরিয়ার নাজিম জয়, এবং এটিভি ইউএস এর কর্ণধার আকাশ রহমান, এবং যাকে মিস করলাম ওনার সহধর্মিনী এশা রহমান। এর পরের বার হয়তো ওনাকে পাবেন, পরের বার ইনশাআল্লাহ আমরা পাবো। আপনারা ভালো থাকবেন, কমেন্টস করবেন, অনেক অনেক অনেক, যা জানতে মন চায়, যত গালাগালি করতে মন চায়, যার যা বলতে মন চায় তা সবাই বলবেন। এই মুহূর্তে একটি অপ্রাসঙ্গিক গান দিয়ে ছবিটা বা এই শোটা শেষ হবে। অপ্রাসঙ্গিক গানটা হচ্ছে নায়িকা বুবলিকে নিয়ে, গাইবে আকাশ ভাই। এটা কিছু হইলো, এটাই হইলো। বুবলিকে মনে করে 2টা লাইন গান যাটা যেই খুশি, যেই গান খুশি। তোমায় দেখলেই মনে হয় 1000 বছর কেন, 1000 বছর কেন, আরো কোটি কোটি বছরের জন্য দেখা আর না হয়। বুবলি, তোমার কাছে আমার কমপ্লেইন আছে আকাশ ভাইকে নিয়ে, আমি এসে ঢাকায় তোমাকে সেটা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।